হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আমাদের সিলেবাসে যে 5টা সেল অর্গানেলসের আল্ট্রা স্ট্রাকচার পড়তে হবে, তার মধ্যে 3টে আমি অলরেডি পড়িয়ে দিয়েছি, আর যে দুটো বাকি আছে তো সেই দুটো আজকের ক্লাসে আমি পড়িয়ে দেব। তাহলে এই পার্টটা আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে। তো বাকি আছে গলজি কমপ্লেক্স আর লাইসোজোম। তো এখন আমি গলজি কমপ্লেক্সটা পড়াবো আর লাইসোজোমটা এরপর পড়িয়ে দেবো। তাহলে আজকে দুটো কমপ্লিট হয়ে যাবে, তাহলে এই পুরো পার্টটাই তাহলে কমপ্লিট হয়ে যাবে। আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নিও, আমি অনেক কিছু বলেছি ক্লাসগুলোতে, তো দেখে নিও কেমন। তো গলজি কমপ্লেক্স বা গলগি বডিজ বা গলগি কমপ্লেক্স যাই বলো না কেন, তো বেসিক্যালি এটা হচ্ছে একটা তোমার সেল অর্গানেলস, যেটা তোমার নিউক্লিয়াসের কাছে থাকে, একক পর্দা বেষ্টিত হয় আর চ্যাপ্টা থলির মতো দেখতে লাগে। আদর্শ কোষে এটা পাওয়া যায়, আর বিজ্ঞানী ক্যামিলো এই প্রথম গলগি বডিটা পর্যবেক্ষণ করেন বা আবিষ্কার করেন বলতে পারো। ঠিক আছে, তো এই হলো একটা বেসিক কনসেপ্ট গলগি বডির সম্পর্কে। এবার আসি এর গঠন। তো প্রত্যেকটা গলগি বডি কীরকম দেখতে হয়? চাকতির মতো। ঠিক আছে, এই প্রত্যেকটা গলগি বডির দুটো করে মেরু থাকে। ঠিক আছে, একটা হচ্ছে তোমার উত্তল মেরু আর একটা হচ্ছে অবতল মেরু। কেমন? দুটো করে পোল থাকে, একটা উত্তল মেরু আর একটা হচ্ছে অবতল মেরু। এই যে উত্তল মেরুটা, এটা থাকে তোমার নিউক্লিয় পর্দার দিকে। ঠিক আছে, আর এই অবতল মেরুটা থাকে হচ্ছে তোমার সেল মেমব্রেনের দিকে। কেমন? এই যে আমি নামগুলো লিখে দিলাম, তাহলে এত অবধি আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আসছে এদের গঠন। তো প্রত্যেকটা গলগি বডি হচ্ছে 3 প্রকার গঠন নিয়ে তৈরি। ঠিক আছে, এক হচ্ছে সিস্টার্নি। এই সিস্টার্নিটা তোমরা আগের এই ক্লাসেও পড়েছো, যখন আমি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়াচ্ছিলাম। তো এক হচ্ছে সিস্টার্নি, 2 হচ্ছে তোমার মাইক্রোভেসিকল, আর 3 নম্বর হচ্ছে ভ্যাকুওল। তো এই 3 ধরনের গঠন নিয়ে কিন্তু গলগি বডির গঠনটা তৈরি হয়েছে। ঠিক আছে, সবার প্রথমে আসছে সিস্টার্নি। আচ্ছা, জিনিসটা কীরকম দেখতে হয় একটুখানি আমি এঁকে দিই। বইতে আর একটু ভালো করে ছবিটা রয়েছে, আমি জাস্ট এটা মোটামুটি রাফ আঁকলাম জাস্ট বোঝানোর জন্য। হ্যাঁ, এবার আসছে সিস্টার্নি। জিনিসটা কি? এগুলো হচ্ছে তোমার একক পর্দা বেষ্টিত চ্যাপ্টা থলির মতো অংশ, যেটা একটা তরল দিয়ে ভর্তি থাকে। ঠিক আছে, এই যে এই জিনিসটা দেখছো, এই যে আমি এঁকেছি, তো এটা হচ্ছে তোমার সিস্টার্নি। ঠিক আছে, থলির মতো অংশ, ভেতরটা ফ্লুইড দিয়ে ফিল করা থাকে আর একক পর্দা বেষ্টিত। ঠিক আছে, তো এরা সংখ্যায় প্রায় তোমার 3 থেকে 20টা মতো থাকে, আর এগুলো সব পরপর এরকম সমান্তরালভাবে সাজানো থাকে। এই যে এরকম করে পরপর পরপর সাজানো থাকে। ঠিক আছে, তাহলে এই গেল সিস্টার্নি। এবার আসছে মাইক্রোভেসিকল। মাইক্রো কথা মানে তোমরা জানো যেগুলো খুব ছোট ছোট হয়। তো এই সিস্টার্নির এই পাশটায়, এই যে দেখো আমি যে এই ছোট ছোট যে গোল গোলগুলো এঁকেছি, এইগুলোই বেসিক্যালি হচ্ছে মাইক্রোভেসিকল। তো এই যে পরিধির দিকটা, এই পরিধির দিকে এরকম অসংখ্য ছোট ছোট তোমার অঙ্গাণু থাকে, লেগে থাকে বলতে পারো, থলির মতো অংশ। তো এদেরকে বলা হয় তোমার মাইক্রোভেসিকল। ঠিক আছে, তো এইগুলোর ভেতরে কি থাকে? ক্ষরণ বস্তু থাকে।
আমরা জানি গলগি বডি অনেক কিছু ক্ষরণ করে, যেরকম হচ্ছে তোমার উৎসেচক, হরমোন, মিউকাস, আমি এরপরে আসবো। তো বেসিক্যালি এই ক্ষরণ বস্তুগুলো এদের মধ্যে থাকে, ঠিক আছে? তাহলে হয়ে গেল আমার মাইক্রোভেসিকল। এবার আসছে ভ্যাকুয়াল। ভ্যাকুয়াল মানে কি, এই যে দেখো এই জায়গাটা আমি একটু বড় মতো একটা মানে এঁকেছি, তো এটা হচ্ছে ভ্যাকুয়াল, মানে একদম গলগি বডির প্রান্তদেশে একটা বড় গহ্বর থাকে, তো যেটাকে বলা হয় তোমার গলগিয়ান ভ্যাকুয়াল বা এমনি ভ্যাকুয়াল বলতে পারো। আর এখান থেকে আরেকটা যে জিনিস আছে সেটা হচ্ছে এই যে গলগি বডি, এটা তো সাইটোপ্লাজমেই থাকে, তো এই গলগি বডির কাছাকাছি সাইটোপ্লাজমে কিন্তু অন্য কোনো কোষ অঙ্গাণু থাকে না, তো সেই জন্য ওই অঞ্চলটাকে বলা হয় জোন অফ এক্সক্লুশন। এবার আসি এর কিছু ফাংশন। যেটা মেন প্রধান কাজ সেটা হচ্ছে এ ক্ষরণ করে। কি ক্ষরণ করে? এই যে বললাম এই টিউবুলস বলছি, মাইক্রোভেসিকলে যে ক্ষরণ বস্তু থাকে, তো কি ক্ষরণ করে না, উৎসেচক, হরমোন, মিউকাস, তারপর হচ্ছে তোমার বিভিন্ন যে নিউরোসিক্রেটরি যে মানে পদার্থ আছে সেইগুলোকে ক্ষরণ করে। আর হচ্ছে খাদ্যবস্তুর মানে সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে। আমরা যেখানে ভ্যাকুয়াল পড়েছিলাম না, তো এই ভ্যাকুয়ালগুলো কিন্তু এই কাজটা করে, এর মধ্যে বিভিন্ন মানে খাদ্যবস্তু কিন্তু স্টোর হয়ে থাকে। আর হচ্ছে এটা কোষ প্রাচীর গঠনেও আর কি ভূমিকা পালন করে। আর যেটা কাজ সেটা হচ্ছে শুক্রাণুর অ্যাক্রোজোম কিন্তু গলগি বডি গঠন করে। বোঝা গেল? তো এই গেল হচ্ছে গলগি কমপ্লেক্স, ঠিক আছে? এবার যেটা আছে সেটা হচ্ছে লাইসোজোম। লাইসোজোম হচ্ছে তোমার প্রাণী কোষে সাইটোপ্লাজমে অবস্থিত একক পর্দা ঘেরা একটা কোষ অঙ্গাণু, যার মধ্যে কি থাকে না, উৎসেচক থাকে, ঠিক আছে? বিজ্ঞানী ডি ডুভে এটা আবিষ্কার করেছিলেন লাইসোজোমটা, ঠিক আছে? তো লাইসোজোমকে আমরা আরেকটা নামেও জানি, সেটা হচ্ছে সুইসাইডাল ব্যাগ। কেন একে সুইসাইডাল ব্যাগ বলে একটু পরে আমি সেটা বলবো। তো লাইসোজোমের গঠনটা কি? লাইসোজোম সাধারণত হচ্ছে একটা গোলাকার থলির মতো একটা অংশ। প্রত্যেকটা লাইসোজোম তোমার একক পর্দা দিয়ে বেষ্টিত, যেই পর্দাটা একটা প্রোটিন দিয়ে তৈরি, যেই প্রোটিনটার নাম হচ্ছে লাইপোপ্রোটিন। কিভাবে মনে রাখবে বলো তো? লাইসোজোম, তাই এর প্রোটিনটার নাম হচ্ছে লাইপোপ্রোটিন। লাই, ঠিক আছে? এইভাবে মনে রাখবে, লাইপোপ্রোটিন দিয়ে পর্দাটা তৈরি থাকে। আর এর যে গহ্বরটা, যে হোলটা, ওর মধ্যে কি থাকে না, সমস্ত দানাদার পদার্থ থাকে, ঠিক আছে? দানাদার পদার্থ থাকে, যাকে কি বলা হয় না, ম্যাট্রিক্স বলা হয়। এই ম্যাট্রিক্সটা তোমরা কোথায় পড়েছো বলো তো? মাইটোকন্ড্রিয়াতে পড়েছো। আমি প্রথমেই বললাম না লাইসোজোম কি নামে পরিচিত, না সুইসাইডাল ব্যাগ। সুইসাইডাল ব্যাগ কেন বলে বলো তো? বা এর বাংলা নামটা হচ্ছে আত্মঘাতী থলি। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি আত্মঘাতী থলি কাকে বলা হয়, লাইসোজোমকে বলা হয়। বিভিন্ন পরীক্ষাতেও আসে। কেন বলা হয়? আমরা কি পড়লাম, লাইসোজোম কি দিয়ে পূর্ণ করা থাকে, কি দিয়ে ফিল করা থাকে না, এনজাইম দ্বারা। যেই এনজাইমগুলো হচ্ছে আদ্র বিশ্লেষণকারী এনজাইম। কি এনজাইম? প্রোটিওলাইটিক, অ্যামাইলোলাইটিক, লাইপোলাইটিক, এরকম এনজাইম। যদি এনজাইম সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার না থাকে, আমার অনেক আগে একটা ভিডিও করা আছে এনজাইম সম্পর্কে, সেটা দেখে নিও। তো এনজাইমের কাজই হচ্ছে তোমার অনুঘটকের মতো কাজটা করে, যে বিক্রিয়ার বেগটাকে বাড়িয়ে দেয়, ঠিক আছে? তো এই থলিটা যখন, এই লাইসোজোম থলিটা যখন আস্তে আস্তে বিদীর্ণ হয়ে যায়, তখন এই উৎসেচকগুলো কি করে না, ধীরে ধীরে সাইটোপ্লাজমে প্রবেশ করে, ঠিক? এবার কি ওখানে তো আরো তোমার কোষীয় অঙ্গাণু আছে, ও তখন কি করে না, ওই সমস্ত কোষীয় অঙ্গাণুর সাথে পাচন ঘটিয়ে কি করে না, কোষটাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। কেমন? কোষটাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তো সেই জন্য বলা হয় যে প্রাণীদের অবস্থিত বেশিরভাগ কোষই একটা নির্দিষ্ট সময় পর মৃত্যুবরণ করে, যেটাকে আবার অ্যাপোপ্টোসিস বলা হয়। তো এই যে কোষটাকে যে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, এই কারণেই কিন্তু লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলে। ব্যাপারটা কি ক্লিয়ার হলো? আমি আরেকবার বলছি,
লাইসোজোম পুরোটাই হচ্ছে এনজাইম দ্বারা ফিল করা থাকে, ঠিক আছে। যেই এনজাইমগুলো কি হয় না, যখন এই থলিটা বিদীর্ণ হয়ে যায় তখন সেই এনজাইমগুলো ধীরে ধীরে সাইটোপ্লাজমের ভেতরে ঢুকতে থাকে এবং ওখানে যে বিভিন্ন যে সেল অর্গানেলসগুলো আছে তাদের সাথে পাচন ঘটিয়ে কোষটাকে কিন্তু মৃত্যুর দিকে ঠেলে দেয় এবং একটা টাইমের পর কোষটা মারাই যায়। এই কারণেই কিন্তু লাইসোজোমকে কি বলা হয়, আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ বলা হয়। বোঝা গেল? আর এই যে কোষের যে একটা টাইমের পর মৃত্যু হচ্ছে, আমি কোষ বিভাজনও এটা পড়িয়েছিলাম, এগেন যদি ভিডিওটা না দেখে থাকো দেখে নিও, অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। তো এই যে কোষ যে একটা নির্দিষ্ট সময়ের পর যে মৃত্যু বরণ করছে সেই তাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। আর যখন এই কোষের মৃত্যুটা হয় না, কোষ মানে বিভাজনটা অসংখ্য সংখ্যায় বাড়তে থাকে, তখন সেটা ক্যান্সার সেলে ট্রান্সফার হয়ে যায়, ঠিক আছে। তো এবার এই যে আমাদের প্রাণী কোষ আছে, এই প্রাণী কোষে আচ্ছা হ্যাঁ একে কিন্তু ক্যান্সার সেলকে কিন্তু প্রিভেন্ট করে, ঠিক আছে, এই লাইসোজোম। এবার এই যে প্রাণী কোষে আছে, তো প্রাণী কোষে লাইসোজোম কিন্তু নানা রূপে উপস্থিত থাকে। তো সেই কারণে একে আর একটা নাম দিয়েও আর কি চেনা যায়, সেটা হচ্ছে পলিমরফিক সেল অর্গানেলস। কি বললাম? পলিমরফিক সেল অর্গানেলস, ঠিক আছে, সেল অর্গানেলস মানে একে বহুরূপতা যুক্ত কোষ অঙ্গাণু বলা হয়। এবার কি কি রূপে থাকে না, রেসিডুয়াল বডি রূপে, হেটেরোফ্যাগোজোম রূপে, তো এরকম বিভিন্ন রূপে কিন্তু অবস্থান করে লাইসোজোম। তাই লাইসোজোমের মানে কি বলবো গঠনটা আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার আসছি আর ফাংশন। আচ্ছা, আমি যে পয়েন্টগুলো বলছি সেগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করে নেবে। ফাংশন যেটা মেন কাজ হচ্ছে পাচন ঘটানো, মানে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কি করে না, খাদ্যবস্তু লাইসোজোম দ্বারা যে লাইসোজোম তো করে, লাইসোজোমে মানে যে উৎসেচকগুলো থাকে তো তার সাহায্যে পাচিত হয়। এটা হচ্ছে কোষের ভেতর হয়, ঠিক আছে, অন্তঃকোষীয়। এবার হচ্ছে বহিঃকোষীয় পাচন কিভাবে হয়, সেটা হচ্ছে ফার্টিলাইজেশন যখন আমি পড়িয়েছিলাম ওখানে তোমরা একটা পয়েন্ট পড়েছিলে যে শুক্রাণু উৎসেচক নিক্ষেপ করে ডিম্বাণু প্রাচীরটাকে পাচিত করে দেন ও নিজের রোডটা ক্রিয়েট করে। তো সেই যে উৎসেচক সেটা অ্যাকচুয়ালি এই লাইসোজোম থেকে খরিত হয়। তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে শুক্রাণু উৎসেচক নিক্ষেপ করে ডিম্বাণু প্রাচীরকে পাচিত করে শুক্রাণু প্রবেশপথ তৈরি করে। তো ওই যে তোমার উৎসেচক যে নিক্ষেপ হচ্ছে সেটা এই লাইসোজোম থেকেই হয়। বোঝা গেল? তো এটা হচ্ছে বহিঃকোষীয় পাচন। এছাড়াও ও কি করে না, তোমার শ্বেতকণিকা লাইসোজোম উৎসেচক নিক্ষেপ করে বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাসকে ধ্বংস করে। তো সেই জন্য একে দেহের প্রতিরক্ষা বলা হয়। বোঝা গেল? তো এই হলো লাইসোজোমের পুরো তোমার গঠন, ফাংশন সবকিছু, ঠিক আছে। তো এই ছিল স্টুডেন্ট আজকের ক্লাস। তাহলে আমাদের যে আল্টা স্ট্রাকচার ছিল সেই আল্টা স্ট্রাকচারের যে 5খানা টপিক ছিল সবটাই কিন্তু আমি কমপ্লিট করে দিলাম। তো 3টে আগে হয়ে গিয়েছিল, 2টো বাকি ছিল, সেই 2টো আজকে আমি পড়িয়ে দিলাম। তো যারা আগের ক্লাসগুলো দেখোনি দেখে নিও, আর অবশ্যই কিন্তু নোট ডাউন করে নিও। তো এগেন ক্লাস ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ক্লাসে দেখি আমি আর কি পড়াতে পারি, সিলেবাসটা একবার আমাকে দেখতে হবে, আমি ভুলে যাই গো কোনগুলো পড়ানো হয়েছে কোনগুলো বাকি আছে ভুলে যাই। তো একবার সিলেবাসটা দেখে নেবো, যেটা বাকি আছে আমি পড়িয়ে দেবো, ঠিক আছে। অনেক কিছু এখন বাকি আছে, আবার অনেক কিছু হয়েও গেছে, অনেকটা বড় সিলেবাস। তো সবাই ভালো করে পড়াশোনা করো, সুযোগ এসেছে তো এটাই বলবো, সুযোগটাকে একদম পুরোপুরিভাবে কামড়ে ধরো, ঠিক আছে। বাই হুক অর বাই ক্রুক চাকরি পেতেই হবে, ঠিক আছে। জানি এখনকার দিনে চাকরি পাওয়া মুশকিল, আবার চাকরি কিন্তু পাচ্ছেও। তো এসএসসির ভরসা আপাতত বলবো এখন করো না, যেটা
সামনে আছে সেটাতেই ফোকাস করো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। টাটা।